শুরু হলো ঈদে রেলের আগাম টিকিট বিক্রি। কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি অনেকে। হজ ফ্লাইট শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। 300-400 আসন ফাঁকা রেখেই প্রতিদিন চলছে ফ্লাইট। বুকিং দিয়েও টিকিট সংগ্রহ না করায় এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে হজ অফিস। বগুড়ায় গুলিতে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান সহ নিহত 2। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ফারাক্কার গেট খুলে দেয়ায় পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার ভেড়ামারার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দুদিনের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। এবং নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন। মরদেহ দেশে আসবে বুধবার। মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে কবি জগতে, বলছেন সুহৃদরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 7 সেপ্টেম্বরের টিকিট। এদিকে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহের জন্য গতকাল সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন টিকিট প্রত্যাশীরা। তবে 7 সেপ্টেম্বরের টিকিটের জন্য ভিড় কিছুটা কম। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল 8টা থেকে প্রতিদিন টিকিট বিক্রি শুরু হবে। 30 আগস্ট 8 সেপ্টেম্বর, 31 আগস্ট 9 সেপ্টেম্বরের, 1 সেপ্টেম্বর দেয়া হবে 10 সেপ্টেম্বরের ও 2 সেপ্টেম্বর দেয়া হবে 11 সেপ্টেম্বরের টিকিট। টিকিট বিক্রি নির্বিঘ্ন করতে ও কালোবাজারি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন ছাড়াও অনলাইনেও আন্তনগর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। এদিকে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি অনেকে। রাত্রে এসে অনেক কষ্ট করে এখন টিকিট পাচ্ছি। টিকিট পাওয়াতে অনেক ভালো লাগছে এবং সেই কষ্টটা আর কিছু মনে হচ্ছে না। এই সময় টিকিট পাওয়া মনে হচ্ছে যে আমি এভাবে জয় করলাম। খুব বোরিং লাগতেছিল, আর এখন টিকিট পেয়ে অনেকটা সেই ফিলটা চলে গেছে আর কি। শেষ পর্যন্ত পাওয়া গেল, বাড়ি যেতে পারতেছি, ভালো লাগতেছে অনেক। খুবই ভালো লাগতেছে যে যে কয়টা চাহিদা ছিল 4টা টিকিটে 4টাই পেয়েছি। সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু তাই নয়, কমলাপুর কেন্দ্রিক 3 কিলোমিটার এলাকা আমরা 3 স্তরের নিরাপত্তা এটা ঢেকে দিয়েছি। এদিকে চট্টগ্রাম থেকে প্রধান 10টি রুটে যাতায়াতকারী ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। 7 তারিখের যাত্রার জন্য টিকিট নেওয়ার জন্য ভোর থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। ঈদ উপলক্ষে এবার চট্টগ্রাম থেকে মোট 6,400 টিকিট দেওয়া হবে। এর মধ্যে কাউন্টারের মাধ্যমে দেওয়া হবে 4,602টি। বাকিগুলো অনলাইন এবং কোটার মাধ্যমে দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি যাত্রীরা। কালোবাজারি ঠেকাতে 32টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি রেলওয়ে স্টেশন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। সবার সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। অনেকক্ষণ অপেক্ষা করার পর যেহেতু টিকিট পেলাম, এটা সবাই অবশ্যই আনন্দের। বাড়িতে যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, আর যে একটা লং প্রসেস এখানে সেটা থেকে উত্তীর্ণ করে চলে আসছে আর কি, সেজন্য আর কি খুব ভালো লাগতেছে। সুন্দরভাবে টিকিট বিক্রয় কার্য সম্পন্ন করার জন্য রেলওয়ে কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েকটি টিম কাউন্টারের ভিতরে এবং কাউন্টারের বাইরে থেকে কাজ করছেন। পাশাপাশি 32টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনো রকম অনিয়ম না হয়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব ও চট্টগ্রাম রেল স্টেশনে আছেন কমল দেব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব জুনায়েদের কাছে। জুনায়েদ বাবু, যেমনটা বলছিলেন যে আজকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে
কমলাপুরে কিন্তু অসংখ্য মানুষের ভিড় ছিল সকালে, এখনো আসলে ভিড় রয়েছে, তবে সময় যত যাচ্ছে কিন্তু মানুষের ভিড় কিছুটা কমছে। তবে আজকে প্রথম দিন, আপনি জানেন যে আজকে 7ই সেপ্টেম্বরের টিকিট বিক্রি হচ্ছে, যার কারণে আজকে মানুষের চাহিদা কিছুটা কম বলে আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারপরে আমরা যেমনটা দেখছিলাম যে অন্যান্য ঈদগুলোতে, অন্যান্য বছরে যেরকম মানুষের ভিড় ছিল, মানুষের চাহিদা ছিল, ঠিক তার আসলে ব্যতিক্রম আমরা দেখিনি। তবে এবছর কিছুক্ষণ, বাবু একটা নতুন তথ্য যোগ করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন তিনি এই কমলাপুরে এসেছিলেন পরিদর্শনে, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এবছর পর্যাপ্ত টিকিট কিন্তু তাদের হাতে রয়েছে। তিনি কাউন্টারগুলোতে গিয়েছেন, আমরা দেখেছি, এবং সেখানে তিনি বলছেন যে এখনো প্রতিটি স্টেশনে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, প্রত্যেকটি এলাকারই এখনো পর্যাপ্ত টিকিট কিন্তু মজুদ রয়েছে। তিনি বলছেন যারা এখানে অবস্থান করছেন, এই আপনারা দেখছেন যে সারিগুলোতে যারা এখনো রয়েছেন তারা তো পাবেনই। তিনি বলছেন আজকে সারা দিনে যত মানুষ আসবে তাদের হাতে পর্যাপ্ত টিকিট রয়েছে। তো যে বিষয়টি আসলে বলা দরকার সেটি হচ্ছে যে এই কমলাপুর থেকে প্রতিদিন 20,000 টিকিট আসলে সাধারণ মানুষের জন্য বরাদ্দ রয়েছে, এবং যার মধ্যে কিছু টিকিট আসলে কোটা রয়েছে, আপনি জানেন যে ট্রেনের কিছু কোটা রয়েছে, এবং বাকি টিকিটগুলো হচ্ছে সাধারণ মানুষ কিন্তু পাবেন। এছাড়া অনলাইনে টিকিট বিক্রি কিন্তু এখনো অব্যাহত রয়েছে, যারা অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করছেন তারাও কিন্তু এখানে এসে টিকিট সংগ্রহ করতে পারছেন। তো সবকিছু মিলিয়ে বাবু বলা চলে যে আজকের এই টিকিট বিক্রি প্রথম দিনে খুবই স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবেই চলছে, এবং মানুষের কোনো অভিযোগ নেই। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে কিছুটা কষ্ট হয়েছে গত রাত থেকে অপেক্ষা করতে, তবে টিকিট পাওয়ার পরে তাদের সেই কষ্টটা অনেকটাই আসলে আনন্দে পরিণত হয়েছে, উচ্ছ্বাসে পরিণত হয়েছে। এছাড়া টিকিট কালোবাজারি রোধে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা দেখভাল করছেন, এবং তারা বলছেন যে এবছর যত সম্ভব যে সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষ যেভাবে টিকিট পেতে পারে তার সব ধরনের ব্যবস্থাই তারা করছেন। তো কমলাপুর থেকে বাবু এই ছিল আমার হাতে সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী কমল দে, সেখানকার পরিস্থিতি জানতে একটু যোগ দিচ্ছি কমলদের সাথে। কমল দে। ধন্যবাদ জোনায়েত। অনেকটা নির্বিঘ্নে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে বন্দরনগরী চট্টগ্রামে। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয়। আমরা দেখেছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে লাইন শেষ হয়ে গেছে, কারণ জানেন যে প্রথম দিন হিসেবে যে 7 তারিখ টিকিট বিক্রি হচ্ছে, মানুষের আগ্রহ কিছুটা কম, সে কারণে দেখেছি লাইন অনেকটা শেষ। তবে রেলের কর্মকর্তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই টিকিট থাকবে কাউন্টারের মধ্যে, এখান থেকে কাউন্টার তারা টিকিট বিক্রি করবে। আমরা দেখেছি মূলত ভোর 5টা বা 3টা থেকে মূলত সাধারণ লোকজন টিকিট নেওয়ার জন্য এই স্টেশনে ভিড় জমিয়েছিল, এবং প্রায় 8টায় টিকিট বিক্রি শুরু হয়। 8:30 9টার মধ্যে মূলত লাইন শেষ হয়ে যায় এখন পর্যন্ত। তবে স্বাভাবিক যে টিকিটগুলো, সেই টিকিট বিক্রি চলছে এখন। আপনি আগে বলছিলাম যে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের, প্রধান 10টি রুটের 10টি ট্রেন, ঢাকাগামী মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, অভিজাত ট্রেন, সোনার বাংলা, গৌদুলি, তারপর তুন্না নিশিতার টিকিট যেমন রয়েছে তেমনি রয়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িয়া এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, এবং চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, এবং চট্টগ্রাম থেকে সিলেট ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস বা বিজয় এক্সপ্রেসের টিকিটের এখানে দেওয়া হচ্ছে, যার টিকিটের পরিমাণ 6,400, কিন্তু এর মধ্যে কাউন্টারে অর্থাৎ টিকিট দেওয়া হচ্ছে 4,602টি। আর বাকি টিকিট আপনি জানেন যে 25% রয়েছে অনলাইন, এরপর 5% রয়েছে স্টাফ কোটা, এবং 5% ভিআইপি কোটা, এই টিকিট চলে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে 32টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু এই টিকিট বিক্রি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও পুরো স্টেশন এলাকায় রেলের নিরাপত্তা বাহিনী এবং জিআইপি অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, বিশেষ করে টিকিট কালোবাজারি রোধ করার জন্য। তো বলা যায় প্রথম দিনে যে টিকিট বিক্রি এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে, তবে রেলের কর্মকর্তারা আশা করছেন আগামীকাল থেকে হয়তো ভিড় কিছুটা বাড়বে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনের সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে রিপোর্টার জুনায়েদ আল হাবিব ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমল দে জানাচ্ছিলেন ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর। চলে যাচ্ছি পরের খবরে। হজ ফ্লাইট শেষ হওয়ার বাকি আর মাত্র 7 দিন, কিন্তু বুকিং দিয়েও অনেক হজ এজেন্সি টিকিট সংগ্রহ না করায় প্রতিদিন 300-400 আসন ফাঁকা রেখেই চলছে হজ ফ্লাইট। এ অবস্থায় নির্ধারিত সংখ্যক হজযাত্রী এবছর হজে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হজ অফিস বলছে যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে টিকিটের টাকা বাংলাদেশ বিমান আগাম নিয়ে রাখলে পরিস্থিতি এমন হতো না। তাফসির বাবুর রিপোর্ট। গত 4 আগস্ট থেকে হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত 20টি হজ ফ্লাইট।
এরপর নানামুখী উদ্যোগে নতুন করে আর কোনো হজ ফ্লাইট বাতিল না হলেও প্রতিদিন গড়ে খালি যেতে থাকে 2 থেকে 300 আসন। বাংলাদেশ বিমানের যাত্রী তালিকায় দেখা যায় শনিবার 2টি হজ ফ্লাইটে খালি গেছে 125টি আসন, রোববার 4টি ফ্লাইটে খালি ছিল 279টি, আর সোমবার ফাঁকা 700 সিট। হজ ফ্লাইটের বাকি 7 দিনে এখনও হজে যাওয়ার অপেক্ষায় প্রায় 31,000 হজযাত্রী। এমন শত শত সিট খালি যাওয়ার ঘটনায় যথাসময়ে সকল হজযাত্রীর পরিবহন নিয়ে সংশয়ে হজ অফিস সহ সংশ্লিষ্টরা। যারা টিকিট নিচ্ছেন না তারাও যাতে যোগাযোগ করে সবাই হজ করবেন, কিন্তু ওইখানে গেলে না হজটা সম্পন্ন হবে, সেই বিষয়ে যেন সবাই সচেতন থাকি। খালি থাকলে তো এই প্যাসেঞ্জার যাওয়া অনিশ্চিত হয়ে যাবে, কারণ আমাদের তো তার নতুন করে স্লট দেবে না, তাইলে এই হজযাত্রী যাবে কি করে, এবং 5 তারিখের পরে তো আর হাজে যেতেই পারবে না। এর আগে ভিসা জটিলতায় বুকিং দিয়েও টিকিট সংগ্রহ করতে না পারার কথা বললেও এখন হজ এজেন্সিগুলোরই দায় দেখছেন খোদ হাব সভাপতি। তবে টিকিটের টাকা বিমান কর্তৃপক্ষ অগ্রিম নিয়ে রাখলে পরিস্থিতি এরকম হতো না বলেও মন্তব্য তার। কেউ চিন্তা করতেছে সব প্যাসেঞ্জার এক হাতে ফ্লাই করানোর জন্য, কেউ 2 ভাগে বিভক্ত করতে চাচ্ছে, কেউ আগে যেতে চাচ্ছে, কেউ পরে যেতে চাচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। টিকিটগুলো যারা কেটে ফেলে, সেজন্য আমরা হাব থেকেও সবাইকে নোটিশ করেছি। সৌদি এয়ারলাইন্স আগেই পেমেন্ট নিয়ে নিছে, তখন এজেন্ট বাধ্য তার প্যাসেঞ্জারটা পাঠাইতে, কিন্তু বিমান এক্ষেত্রে একটু উদারতা প্রদর্শন করছে। এদিকে অনুরোধে কাজ না হওয়ায় এবার যথাসময়ে যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হজ কর্তৃপক্ষ। বলা আছে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থাটা কিভাবে কি প্রয়োগ করা হবে, প্রয়োগের সময় যখন আসবে তখন সেইভাবেই প্রয়োগ করা হবে। এবছর হজে যাচ্ছেন 1,01,758 জন হজযাত্রী। তাদের পরিবহনে হজ ফ্লাইট শেষ হবে আগামী 5 সেপ্টেম্বর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে একদিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার এটি প্রথম তার ঢাকা সফর। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছে কেরির। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে ধানমন্ডিতে এক সেমিনারে অংশ নেবেন তিনি। এরপর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সাথে সাক্ষাতের পর আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রীর। দর্শক, জানা গেছে ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। চলে যাচ্ছি পরের খবরে। বগুড়ায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য। বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে শেরপুর উপজেলার নয়লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নিহত 2 ব্যক্তির মধ্যে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখা প্রধান খালেদ মামা ওরফে বদর মামা রয়েছে বলে জানায় পুলিশ। জেএমবির এই দলটি পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে জেএমবির সামরিক কমান্ডার বদর ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগী রিপনও গুলিবিদ্ধ হয়। সময় সংবাদ আরো থাকছে। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ। প্রশাসনের প্রচারণায় কমে এসেছে ক্ষতিকর ওষুধের ব্যবহার। এবং চট্টগ্রামে অবশেষে নিলামে বিক্রি হতে যাচ্ছে পর্যটন সুবিধায় আনা 85টি বিলাসবহুল গাড়ি। 200 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। কবি শহীদ কাদরীর কবিতা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে তার কবিতা প্রেরণা জুগিয়েছে দেশের মানুষকে। নিউ ইয়র্ক সময় সকাল 7টায় সেখানকার ম্যানহ্যাটেনের নর্থ শোর হাসপাতালে মারা যান আধুনিক বাংলা কবিতার অন্যতম এই কবি। তার বয়স হয়েছিল 74 বছর। কবি শহীদ কাদরীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরানো গানের বিস্মৃত কথা ফিরবে তোমার স্বরে। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না।
পাবে না, পাবে না, পাবে না। আধুনিক নাগরিক জীবনের সত্য মিথ্যা সংশয় শব্দের গাঁথুনিতে, কবিতার পংক্তিতে যখন মিলেমিশে একাকার, তখনই সূর্য ওঠে কবিতার দিগন্তে। আর সেই সূর্য ঝলসিত কবি নিঃসন্দেহে কবি শহীদ কাদরী। একই সাথে মানুষ, সমাজ, রাষ্ট্র যার কাব্য দর্শনের প্রধান দিক, জীবনের দিকে, মঙ্গলের দিকে, শান্তির দিকে যার শিল্প প্রয়াসে সারাৎসার, সেই কবি আজ চলে গেলেন না ফেরার দেশে। 80 দশকে যখন স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট পুরো জাতি, সেই অশনি সময়ে সোচ্চার ছিলেন কবি শহীদ কাদরী। তার প্রতিবাদী কবিতায় ভীত সন্ত্রস্ত স্বৈর শাসকের বৈরী আচরণ আর কাছের বন্ধু স্বজনদের অসহযোগিতায় দেশ ছেড়ে চলে যান অভিমানে। অভিমানী, তবু ভালোবাসা কখনো কমেনি, কখনো ভোলেননি দেশকে। না না, আমি আমার নাগরিকত্ব বদলাবো না। এইটা হচ্ছে আমার দেশের সঙ্গে আমার মূল সম্পর্ক। যদি উঠে দাঁড়াই তা প্রথমেই তো দেশে যেতেই হবে। আমি কে যদি প্রশ্ন ওঠে অন্ধকারে, তুমি কে, আর যদি একটা টর্চ লাইট থাকে সেখানে, তা আমার পাসপোর্টটা দেখাতে পারবো। বাংলাদেশ হচ্ছে আমার লাস্ট ডিগনিটি। আই ক্যানট সেল ইট। তোমাকে অভিবাদন প্রিয়তমা। মাত্র 4টি কাব্যগ্রন্থ, তবু কত শক্তিশালী তার শব্দচয়ন যে বাংলা কবিতার বিপুল স্রোতধারায় অপ্রতিদ্বন্দ্বী তার কবিতা। অনেক পরে হলেও তার কবিতার স্বীকৃতিস্বরূপ 2011 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন। বাংলা কবিতার একটি কালখণ্ডের ইতিহাসে কবি শহীদ কাদরীর নাম ভাস্বর হয়ে থাকবে আপন মহিমায়। তার যুদ্ধবিরোধী, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ বিরোধী, সামরিক স্বৈরাচার বিরোধী আধুনিক চেতনা প্রেরণা যোগাবে সহস্রকাল। নতুন সোনালী পয়সার মতন দুই পকেট ভর্তি স্বপ্নের ঝড়ৎকার। পারমিতাহীন, সময় সংবাদ। নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে তার মরদেহ দেশে এসে পৌঁছার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর সাথে। নিউ ইয়র্ক সময় বাদ মাগরিব কবি শহীদ কাদরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই জানাজায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তারা উপস্থিত ছিলেন এবং প্রায় 1000 প্রবাসী বাঙালিরা এই জানাজায় অংশ নিয়েছে এবং তার লাশ দেশে পাঠানোর ব্যাপারে এরই মধ্যে আমার মাননীয় কনসাল জেনারেলের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যেটি নির্ধারিত রয়েছে যে আগামীকাল স্থানীয় সময় সোমবার রাত 11টায় আমিরাত এয়ার যোগে কবির মরদেহ বাংলাদেশে পৌঁছবে বুধবার সকাল 8টা 40-এ। পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারাও চেষ্টা করছেন তাদের বিমানের টিকিটটি একসাথে করা যায় কিনা। আর কবিপত্নী ইশরাত জাহান নীরা, তিনি আসলে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই এবং তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি এবং তিনি শুধু এটুকু বলেছেন যে আসলে এ ধরনের একজন মহান ব্যক্তি এবং মানুষের সাথে একসাথে থাকতে পারাটাই তার জন্য সবচেয়ে পুণ্যের কাজ বলে তিনি বিশ্বাস করেন। তার সন্তানের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে কোনোভাবেই কথা বলতে চাননি, তার কারণ তিনি মানসিকভাবে অত্যন্ত শোকাহত এবং পিতৃশোকে তিনি বিমূঢ় প্রায়। তো এই অবস্থাতে আমাদের কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কবি শহীদ কাদরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লেখক, কবি, সাহিত্যিক মহলে। বাংলা কবিতার অন্যতম এই কবির মৃত্যুতে কবিতাঙ্গনে দীর্ঘ শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করেন তারা। শহীদ কাদরী চলে গেলেন এই খবর খানিকক্ষণ আগে আমরা জেনেছি এবং আমার খুব মন খারাপ, বেদনা, গভীর বেদনা অনুভব করলাম। শহীদ কাদরী আমাদের জন্য আধুনিক বাংলা কবিতা রেখে গেছেন। চলে যাওয়ার পরে শোকগ্রস্ত হওয়ার চাইতে তিনি যা আমাদের জন্য রেখে গেছেন সেগুলিকে উদযাপন করাটা বেশি দরকার। তিনি কবিতা লিখেছিলেন তোমাকে অভিবাদন প্রিয়তমা। আমরা বলবো শহীদ কাদরী আপনাকে অভিবাদন। পক্ষে খুবই বেদনা হতো। বন্ধু ছিলেন না, সুরিদ চিন্তার আধুনিকতা, প্রেম, ভালোবাসা এসবের সংমিশ্রণে তৈরি তার যে রচনা সেটা খুব মনে হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সহ সারা দেশে জঙ্গি বিরোধী সমাবেশ করছে বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সমিতি। এই মুহূর্তে ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি রোড এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি তার কাছে। হারুন, বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে ময়মনসিংহে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দেশব্যাপী যে জঙ্গি হামলার ঘটনা ঘটছে সেই জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে এবং 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল এবং 15ই আগস্ট যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এসব ঘটনার প্রতিবাদে আজকে ময়মনসিংহের ঔষধ ব্যবসায়ীরা একযুগে দুর্গাবাড়ি রোডে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সারা দেশেই এই কর্মসূচি পালন হচ্ছে বলে এখানকার যে ব্যবসায়ী নেতারা রয়েছেন, ওষুধ ব্যবসায়ী নেতারা তারা জানিয়েছেন। এই মুহূর্তে ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। ঠিক 10টায় আজকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কর্মসূচি চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্গাবাড়ি রোডের যে ঔষধ ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং মানববন্ধনে অংশ নিচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। দেশব্যাপী যে জঙ্গি হামলা বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে সেই হামলার ঘটনার প্রতিবাদ তারা এখান থেকে জানাচ্ছেন। এখানে যারা বক্তব্য রাখছেন তারা একটা কথাই বলছেন যে এখানে বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে কোনো অসাম্প্রদায়িক কার্যকলাপের স্থান নেই এবং যেভাবে যে এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বা কিছু বিপদগামী যারা এ দেশকে জঙ্গিবাদী তকমা লাগানোর চেষ্টা করছে, সেটাকে তারা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যারা ঔষধ ব্যবসায়ী আছেন বা সাধারণ মানুষ আছেন সবাই একসাথে মিলে তারা এই কর্মসূচির মাধ্যমে এই জঙ্গিবাদ প্রতিরোধ করবেন এবং তারা এই জঙ্গিদের প্রতিহত করবেন। এবং এখানে যে কর্মসূচি পালন হচ্ছে সেই কর্মসূচিটা এখানে যে কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচি সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশে একযুগে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সরকার যে সিদ্ধান্ত নেবে জঙ্গি প্রতিরোধে বা জঙ্গিদের মোকাবেলা করার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার যে ঔষধ ব্যবসায়ী যারা রয়েছেন তারাও তাদের সাথে ভূমিকা পালন করবেন। তো এই ছিল আসলে আমার কাছে দুর্গাবাড়ি রোডের ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধনের সর্বশেষ খবর। বাবু। দর্শক, ময়মনসিংহের দুর্গাবাড়ি থেকে সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী সমিতির জঙ্গি বিরোধী সমাবেশের খবর। সময় সংবাদ আরো থাকছে। বৈরী আবহাওয়ায় 2 মাস বন্ধ থাকার পর বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। জলদস্যুদের দমনে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জেলে ও ট্রলার মালিকদের। ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের প্রায় 100 গেট। আর এতেই পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা। দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 2 দিনে ভাঙনের কবলে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে শত শত পরিবার। এদিকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কুষ্টিয়া প্রতিনিধি এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফারাক্কা বাঁধের 100টি স্লুইস গেট খুলে দেয়ায় আগ্রাসী হয়ে উঠেছে উত্তাল পদ্মা। পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চরঢাকা ও সুলেমাননগর সহ কয়েকটি এলাকা। পাশাপাশি তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে ভাঙন। গত 2 দিনে ভাঙনের ছোবলে এসব এলাকার 1.5 শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আবার কেউ কেউ ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভিটেমাটি হারা পরিবারগুলো নতুন আশ্রয় না পেয়ে হয়ে পড়েছেন দিশেহারা। রাস্তার মধ্যে আমরা ধরেন যেন আছি গাছপালার নিচে, আমার কোনো জায়গা জুগি নাই, ফোনের একটা কাপড়ও না, আমরা খাবো একবেলা খাবো সেই খাওয়ারও আমাদের নাই। চারিদিকে ভেঙে আমাদের থাকার জায়গা নেই, আমরা কোথায় যাব? এদিকে চরঢাকা এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চিত হয়ে পড়েছে বিদ্যালয়টির 265 শিক্ষার্থীর পড়াশোনা। বন্যাজনিত কারণে এই স্কুল বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী কিরকম ভাবে পরীক্ষা দিবে এবং কোথায় পরীক্ষা দিবে, কে কোথায় চলে গেছে সেটাও আমি বলতে পারছি না। তবে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন সহ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হঠাৎ বানভাসিতে আমাদের সমগ্র এই দীর্ঘ পুরনো চরটা ধ্বংস হয়ে গেল। মাননীয় ত্রাণমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব। ফারাক্কা বাঁধের স্লুইস গেট খুলে দেয়ায় ডুবে গেছে ভেড়ামারা উপজেলার 150 হেক্টর ফসলি জমি। এছাড়াও দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। চামড়া শিল্প স্থানান্তর প্রক্রিয়া এখনও আটকে আছে ব্যবসায়ী ও সরকারের একে অপরকে দোষারোপের মধ্যেই।
এই টানাপোড়েনে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশের চামড়া শিল্প। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী স্থাপনে ব্যর্থ হওয়ায় এ দেশ থেকে ইতোমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক আন্তর্জাতিক ক্রেতা। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দেশের রপ্তানি আয় ছিল 42 কোটি 93 লাখ মার্কিন ডলার, যা 2013-14 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 74 কোটি 55 লাখ টাকায়। তবে গেল কয়েক বছরে দেশের চামড়া শিল্পের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাজারীবাগ থেকে স্থানান্তর প্রক্রিয়া। এর মধ্যে গেল অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে 66 কোটি 60 লাখ ডলারে। প্যান প্যাসিফিক ফেয়ার হয়, সেই ফেয়ারে কিন্তু আমরা মনে করেন যে 4 থেকে 5 হাজার কোটি টাকা আমরা অর্ডার সংগ্রহ করি। সেই সময় কিন্তু আপনার বিদেশি ক্রেতারা আমাদেরকে বলেছে যে হাজারীবাগে চামড়ায় ঢুকতে দিচ্ছে না, সুতরাং তোমরা আমাদের অর্ডার ঠিক মতো ডেলিভারি দিতে পারবে না, যার কারণে সেই অর্ডারটা আমরা হাতছাড়া করেছি। শিল্প স্থানান্তরের বিষয়ে ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেল ভিন্ন মত। সরকারের তরফ থেকে 250 কোটি টাকা দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ, কিন্তু আমরা এ পর্যন্ত পেয়েছি 81 কোটি টাকা। 12 থেকে 15 জন তারা অলরেডি রেডি হয়ে গেছে। সবাই যদি একসাথে হয়ে যদি যায়, প্রধানমন্ত্রী যদি ওনাদেরকে উদ্বোধন করে দেয়, আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তবে কর্তৃপক্ষের দাবি, ব্যবসায়ীরা সাভারে উৎপাদন শুরু করলেই প্রকল্পের সব সুবিধা নিশ্চিত করতে পারবেন তারা। 4টি মডিউলে আমাদের ইটিপিটা তৈরি করা হচ্ছে, 2টি মডিউল এদের মধ্যেই রেডি হবে। অন্তত 60-70টা ট্যানারি কাজ করে, তাহলেও তাদের বর্জ্য ট্রিটমেন্টের কোনো অসুবিধা হবে না। এদিকে ইতোমধ্যে সাভারে চামড়া শিল্প নগরীতে উৎপাদন শুরু করেছে এমন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেল তাদের উৎপাদন সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। প্রোডাকশনটাও আস্তে আস্তে দেখা যাচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে। ওখানে যেই কোয়ালিটিফুল প্রোডাকশন হতো, তার থেকে মোর কোয়ালিটিফুল প্রোডাকশন এখানে আমরা বের করতে পারতেছি। পরিকল্পিত নগরীতে আসার পর আন্তর্জাতিক ক্রেতাদের কাছে ইতিবাচক সাড়াও মিলছে বলে জানালেন তারা। হাজারীবাগ থেকে সাভার, এই পথেই আটকে আছে দেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ, যার প্রভাবে বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, দ্রুত স্থানান্তর প্রক্রিয়া শেষ করতে পারলে এ খাত থেকেই রপ্তানি আয় বেড়ে যাবে কয়েক গুণ। সাভারের হরিণধরা এলাকা থেকে মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পর্যটন সুবিধায় আনা 85টি বিলাসবহুল কার্নেট গাড়ি অবশেষে নিলামে বিক্রি করতে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। 4 বছরের আইনি লড়াইয়ের পর কোটি টাকা মূল্যের এই গাড়িগুলো বিক্রির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে শুল্ক ফাঁকি দিয়ে আগেই খালাস হয়ে যাওয়া এই ধরনের 121টি গাড়ির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বারবিরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতিসংঘের চুক্তিভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 300 বিলাসবহুল গাড়ি কার্নেট সুবিধা নিয়ে প্রবেশ করে বাংলাদেশে। প্রথম দিকে একেবারে কম আসলো, 2011 থেকে 2013 সাল পর্যন্ত 2 বছরে আসে 200-র বেশি গাড়ি। মূলত পর্যটনের কথা বলে বিনা শুল্কে আনা এসব গাড়ি ব্যবহার শেষে 90 দিনের মধ্যে ফেরত নেওয়ার বিধান থাকলো, এখানে তা মানা হয়নি। 2 বছরে 100-র বেশি গাড়ি বন্দর থেকে খালাস করে চড়া মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এসব গাড়ি বিক্রির ব্যাপারে বারবিরা আপত্তি জানালে নড়াচড়ে বসে কাস্টমস কর্তৃপক্ষ। যে 30 দিনের মধ্যে বন্দর 4 দিন বিনা পয়সায় রাখে, তারপরে কিন্তু তাকে পয়সা দিতে হয়। তো বন্দরের এইভাবে পয়সা ইনকাম করার প্রয়োজন নেই। এই নিলামের উদ্যোগ এখন ইদানিং গ্রহণ করা হয়েছে, এটি খুবই ভালো উদ্যোগ এবং এর ফলে আমরা অনেকগুলো জায়গা ফেরত পাবো। গত 3 বছরে বেশ কবার চেষ্টা করেও বিলাসবহুল এসব গাড়ি বিক্রি করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সব ধরনের জটিলতা কাটিয়ে আগামী 30 ও 31 আগস্ট দরপত্রের মাধ্যমে 85টি গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মধ্যে রয়েছে BMW 21টি, মার্সিডিজ বেঞ্জ 18টি, মিৎসুবিশি 18টি, লেক্সাস গাড়ি রয়েছে 8টি, বাকি 20টি হলো ল্যান্ড রোভার, জাগুয়ার ও ফোর্ড ব্র্যান্ডের গাড়ি। এগুলো কার্নেট ডি প্যাসেজ একটি বিশেষ সুবিধা, এই সুবিধায় গাড়িগুলো আনা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এই গাড়িগুলো যেহেতু কার্নেট ডি প্যাসেজের সিগনেটরি দেশ আমরা নই এবং এই গাড়িগুলো বৈধ প্রক্রিয়ায় আসে না, কাজে আমরা এগুলোকে নিলামে নিয়েছি। গত কয়েক বছরে কার্নেট সুবিধায় আনা অন্তত 121টি গাড়ি অবৈধভাবে বিআরটি রেজিস্ট্রেশন নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বারবিডার শীর্ষ কর্মকর্তা। সে সমস্ত কর্তৃপক্ষকে বা যারা দায়িত্বে ছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা উচিত। তাহলেই কেবল এই যে যারা আমরা নিয়মিত শুল্ক কর দিই, সরকারকে রাজস্ব দিই, তারা একটু আশান্বিত হবে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন 2007 থেকে 2011 সালের মধ্যে প্রস্তুতকৃত এসব গাড়ি নিলামে কেনার জন্য যে কেউ 5টি স্থানে দরপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত মূল্যের কমপক্ষে 60% দর উঠলেই গাড়ি বিক্রি করে দেওয়া হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে গোয়াইনঘাট থানায় আছেন সহকর্মী ইকরামুল কবির। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, বাবু, আপনি যেটা বলছিলেন যে গোয়াইনঘাট উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকা, যেটা হচ্ছে গিয়ে সংগ্রামপুঞ্জি, একেবারে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষাঘেঁষি একটি এলাকা। সেই এলাকায় একজন খাসিয়ার বাসায় অস্ত্র বেচাকেনা অথবা কোনো ধরনের বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছিল। এই ধরনের গোপন সংবাদের ভিত্তিতে এই গোয়াইনঘাট থানার ওসি অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এবং ওনার যে সহযোদ্ধারা আছেন এবং ওনার ফোর্স নিয়ে সেখানে তারা হামলা চালান এবং গোপন সংবাদের ভিত্তিতে হামলা চালানোর সাথে সাথে তাদের উপরে সেখানে যারা সন্ত্রাসীরা সেখানে গোপন বৈঠক করছিল তারা পাল্টা গুলি চালায় এবং পাল্টা গুলি চালানোর কারণে তাদের এই যে পুলিশ সদস্য রয়েছেন দেলোয়ার হোসেন আপনারা দেখতে পাচ্ছেন, 19 সহ এখানে 7 পুলিশ আহত হয়েছে। তাদের শরীরে ছিটাগুলি, যেটা সাধারণত খাসিয়ারা ব্যবহার করে, সেই ছিটাগুলি তাদের শরীরে লাগে এবং বিভিন্ন জায়গায় লাগে। মারাত্মক ধরনের কোনো আহত বা ঘটনা না ঘটলেও এক ধরনের সেখানে বন্দুক যুদ্ধ হয়েছে, যেটা বলা যায় যে পাল্টা পুলিশ সদস্যরা গুলি চালায় এবং তারাও পাল্টা গুলি চালায় ইতিমধ্যে। এবং গুলি চালাতে চালাতে এক গ্রুপ যারা খাসিয়া আছে তারা সীমান্ত পার হয়ে চলে যায়। সেই সময় একজনকে পুলিশ আটক করেন এবং সেই পুলিশ যাকে আটক করেছেন তার নাম স্টালিন। সে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আছেন এমনটি বলছেন আমাদের এখানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং তার কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3টি রিভলভার, একটি কাটা, বন্দুক এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে, বেশ কিছু গুলি উদ্ধার করে। এবং এই পরে এই এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে এবং তাদের কাছ থেকে যে স্টালিন আছে তার কাছ থেকে জানার চেষ্টা করছে ঘটনাটা কি ঘটেছিল। এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিক অবস্থায় এখানে এই জায়গাটিতে অস্ত্রের বেচাকেনা হয়ে থাকে এবং দেশে যে অস্ত্রগুলো ঢুকে এবং অবৈধভাবে অস্ত্রগুলো ঢুকে থাকে এবং এই স্টার্লিং সেই অস্ত্র বেচাকেনার সাথে জড়িত আছে এবং যে সংঘবদ্ধ দলের সাথে তাদের সভা চলছিল এবং মিটিং চলছিল, সেই বড় ধরনের অস্ত্র দেশে আনার ব্যাপারেই এই সভাটা চলছে এমনটি বলেছেন আমাকে এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, তেমনটি বলছেন। পরবর্তীতে আরো কোনো কিছু সংবাদ জানলে এবং এই আর কোনো তথ্য জানলে আপনাদেরকে বাবু আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের কাছে আমি জানিয়ে দেব। এই ছিল গোয়াইনঘাট উপজেলার সদর থেকে এবং গোয়াইনঘাট থানা থেকে পুলিশের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষের সর্বশেষ খবর। দর্শক, সিলেটের গোয়াইনঘাট থানা থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে একদিনের সফরে ঢাকা এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। বগুড়ার শেরপুরে গুলিতে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান সহ নিহত 2। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। শুরু হলো ঈদের রেলের আগাম টিকিট বিক্রি। কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি অনেকে। হজ ফ্লাইট শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। 300-400 আসন ফাঁকা রেখেই প্রতিদিন চলছে ফ্লাইট। বুকিং দিয়েও টিকিট সংগ্রহ না করা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে হজ অফিস। এবং নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন। মরদেহ দেশে আসবে বুধবার। মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে কবিতা জগতে, বলছেন সুরিত্রা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।